সিটি আওয়ারে স্বাগত। আপনারা সারাদিন যারা আমাদের এটিএন নিউজে চোখ রেখেছেন তারা জানেন যে সকালবেলা আমরা শুরু করেছি এই আয়োজন ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঢাকার উত্তর এবং দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গণনা, ফলাফল প্রচার সব কিছু মিলিয়ে সকাল থেকে মধ্যরাত অবধি আমাদের এই আয়োজন। আর এই আয়োজনের মাঝে মধ্যেই আমরা খুবই বড় বড় সেলিব্রিটিদের পাচ্ছি এবং এই মুহূর্তে যেই সেলিব্রিটি আমাদের সঙ্গে আছেন তার নামের আগে কোনো বিশেষণের দরকার নেই, অসম্ভবকে সম্ভব করা একজন সেলিব্রিটি তিনি আছেন। এবং আপনারা জানেন সকাল থেকে আমরা স্ক্রলে প্রচার করছিলাম, কালকে থেকেও আমরা জানিয়েছি যে এই সময়টায় থাকবেন আমাদের সঙ্গে অনন্ত জলিল, আর সঙ্গে একজন খুব বড় উপস্থাপক অনেককান্ত আছেনই। সো আমি জানি না কাকে কিভাবে আমি প্রথমে একটু অনন্ত জলিলের কাছে একটা জিনিস জানতে চাই। অনন্ত জলিল মানে আমাদের এই জেনারেশনে পাওয়া একজন সুপার হিরো, তো এবং বাস্তব জীবনেও আপনি কিন্তু মানে হিরো, আবার আপনি সিনেমারও হিরো। আপনি ব্যক্তিগতভাবে কোন হিরোকে বেশি পছন্দ করেন, বাস্তব জীবনের হিরো অনন্ত জলিল নাকি সিনেমার অনন্ত জলিল? কিন্তু একটু ব্যাখ্যার দরকার আছে, তাই না? মানে বাস্তব জীবনে হিরো বলতে আপনি বাস্তব কি জীবনের বুঝিয়েছেন? হিরোকেই পছন্দ করি। না, কিন্তু হিরো তিনি কিন্তু বুঝে গেছেন, তিনি বুঝে গেছেন বাস্তব জীবনের হিরো। তার মানে আমি যেটা বলতে চাই যে তার ওনার কর্মকাণ্ড, ওনার প্রতিদিনের যে জীবনযাপন, যে যতটুকু আমরা তার কাছ থেকে অন্তত জানি, এটাতেও কিন্তু একটা মানে হিরো ভাব না, হিরোই হ্যাঁ, হিরোই যেটাই করেন সেটাই হিরো, সেটাই। এবং ইনফ্যাক্ট একটু আগে আমরা যে গল্প, আজকে সারাদিন কি করলেন, এই গল্পটা যদি আমরা শুনি, এটার ভিতরে আচ্ছা, সারাদিন আজকে আমার যেটা কাজ হলো, আজকে তো ইলেকশন, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ভোট দেওয়া। কিন্তু আমি আজকে সকালে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমার আজকে ইটালি থেকে বায়ার আসছে এবং সকালে ওরা আমিরাতে আসছে এবং ফ্যাক্টরিতে যাবে ডিরেক্টলি। তো ওরা আগে থেকেই জানে আজকে যে বাংলা সিটিতে আজকে গাড়ি ঘোড়া চলবে না। তা কালকেই বললো যে আমরা কিভাবে যাব। তা আমি কালকে একটা ওই হেলিকপ্টার কোম্পানিতে কথা বলে রাখলাম যে সকালে বায়ার আসার সাথে সাথে ওদেরকে আবার মানে হেলিকপ্টারে করে ফ্যাক্টরিতে নিয়ে আসবো, এটা একটা কাজ। তো সেটা করলাম। তারপরে হলো আমার আবার জার্মানি একটা বায়ার আসছিল, সে আজকে ফ্যাক্টরিতে যাওয়ার কথা এবং সে আসবে না, আমাকে যেতে বললো 1টার সময় মিটিং। তা ওদের একটা অফিস আছে হচ্ছে গুলশানে। তা আমি একটা না যেতে যেতে 1:30 বেজে গেল ওদের অফিসে, আমি গাড়ি নিয়েই গেলাম, ওদের সাথে মিটিং শেষ করে তারপরে ভোট দিলাম। তো এটাই আমি বলছিলাম যে ভোট, হ্যাঁ, কারণ এটা তো আমাদের সবার দায়িত্ব যে আজকে ইলেকশন আমরা ভোট দিব, আমাদের যোগ্য। কিন্তু তখন তো ভাঙা ভোট বলতে এটা জানি না, ভোট দিব এটা জানি। মানে আপনি নিশ্চয়ই হ্যাঁ দায়িত্ব পালন করেন। এটাই বলছিলাম যে বাস্তব জীবনের হিরো হচ্ছে এটাই, যে ঘুম থেকে উঠে একটা হেলিকপ্টার নিয়ে রওনা দিলেন। হ্যাঁ, তো এটাই। এবং কিন্তু আজকে তো ঘোড়া চালিয়ে ঢাকা শহরে ঘোড়া চালিয়ে যাওয়ার মতো অনন্ত জলিল খুব সুন্দর করে যদি ঘোড়া চালিয়ে যেতেন আজকে কিন্তু ভালোই লাগতো না। আজকে আসলে শহরটার অবস্থা যেরকম ছিল, হ্যাঁ আজকে আসলে এমন একটা শহর যে মনে হচ্ছিল ঢাকার শহর অনেক ছোট। আচ্ছা, আমি যখন আমার ফ্যাক্টরি থেকে গুলশান আসি, নর্মালি আমার ফ্যাক্টরি তো হচ্ছে সাভারে, আর গুলশানে আসা নর্মাল ডেতে আমার ফ্যাক্টরি টু গুলশান আসা তো নট লেস দেন 1 hour 20 to 1 hour 30 মিনিট। তা আমি আজকে আসছি ম্যাক্সিমাম 20 মিনিট। তা আজকে ঢাকা মনে হচ্ছিল যে ঢাকা মানে ঢাকা না, ফাঁকা, এইটা মনে হচ্ছিল। আপনার কি মনে হচ্ছে যে শহরটা এত ছোট কেন? হ্যাঁ, আজকে মনে হয়েছে যে শহরটা অনেক ছোট আসলে আমাদের ঢাকা শহর। এই ছোট শহরে তো অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। কি ভাবেন আপনি, কি অসম্ভব? অসম্ভবকে সম্ভব করা যায় আসলে টকশো, এটা কিন্তু কালকে মানুষ ভুলে যায়। তারপরে এজ এ অনন্ত জলিল দেশের একজন নাগরিক এবং একজন বিজনেসম্যান, একজন সিআইপি, একজন দায়িত্বশীল মানুষ এবং একজন হিরো, এবং এখন একজন দায়িত্বশীল বাবা এবং একজন বাবা। তাই সবকিছু মিলে আমি বলবো ঢাকা শহর কিন্তু অসম্ভবকে সম্ভব করার মতনই একটা শহর। আপনারা দেখেন যে আগে ঢাকার শহর আর এখনকার ঢাকার শহর কিন্তু ডে নাইট ডিফারেন্ট হয়ে গেছে। আগে কোনো ওভারব্রিজ ছিল না, এখন কিন্তু ওভারব্রিজ আছে। আমরা যদি ওভারব্রিজ দিয়ে যাই যখনই এবং নিচে দিয়েও যাই যখন, মনে হয় যে ঢাকা শহরের পরিবর্তনটা অনেক বেশি এখন।
দেখতে অনেক এখন সুন্দর লাগে, মানে রাতে দেখতে যখন নাকি সুন্দর লাগে। ফ্লাইওভার গুলোর নিচে সুন্দর বেগুনি রঙের আলো থাকে, হ্যাঁ, দেখতে আলো খুব- থাকে, আর সবচেয়ে খুব বড় সুন্দর। কথা হচ্ছে যানজটের ব্যাপারগুলো থাকে। আর এখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, যে উনি যদি একটা প্ল্যান করে ঢাকাকে, মানে নাম্বার ওয়ান হচ্ছে মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড ট্রেন, এইটা যদি করেন তাহলে কিন্তু ঢাকা সিটির অনেকটাই যানজট কমে যায়। আর আরেকটা, যারা যিনি সিটি মেয়র আসবেন, এখন তো দুজন সিটি মেয়র, এটা একটা ভালো পলিসি বলবো আমি, যে কম্পিটিশন থাকবে এখন, যে আমার উত্তর আমি কি করব, আমার দক্ষিণ আমি কি করব। ইন্ডিয়া দেখেন এত বড় একটা দেশ, প্রত্যেকটা প্রভিন্সিতে কিন্তু একজন চিফ আছেন, এবং তাদের একটা কম্পিটিশন আছেন যে আমার এই রাজ্য কি হলো, ওই রাজ্য কি হলো। এই কম্পিটিশনটা কিন্তু এখন ঢাকা সিটিতে আসবে, যে আমি আমার ঢাকা সিটি তার মানে যে কতটুকু ঢাকা ভালো সিটি করলাম। ভাগ হওয়াটাকে আপনি অ্যাপ্রিশিয়েট না, করেন স্বাগত যে জানাই। আচ্ছা। কারণ প্রত্যেকটা কাজেই যদি কম্পিটিশন থাকে তাহলে কিন্তু জবাবদিহিতা থাকে, আর যেখানে জবাবদিহিতা থাকে সেখানে কাজের কিন্তু দায়িত্বভার থাকে, আর যেখানে জবাবদিহিতা না থাকে সেখানে কিন্তু কাজের দায়িত্বভার থাকে না। আমি আজকে আপনার অনুষ্ঠান দুটো দেখেছি, আপনি আলাপ মানে দুটি করেছেন পর্ব যে দেখেছেন, দুটো পর্ব দেখেছি আমি, যে ঢাকার শহরে যে খোরাখুরির যে ব্যাপারটা, তা এখন যদি দেখা যায় যে একজন মেয়র খোরাখুরি করছেন বৃষ্টির দিনে, মনে হয় যে বৃষ্টির দিনে বাংলাদেশের ঢাকার শহরে মনে হয় মাছ পাওয়া যায় আর কি, খোরাখুরি করলে মাছ পাওয়া যাবে। যায় তো। আপনারা তো জানেনই মাছ পাওয়া যায়, মানে পানিতে মানে মাছ বাস করে। তা আমাদের দেশে বৃষ্টির দিনে নাম্বার ওয়ান বৃষ্টি, আরেক দিনে খোরাখুরি, তো এই দুইটা মিলে বোধহয় মাছের আবাদ করা হয় আর কি আমাদের দেশে প্রতি বছরই। তো এইটাই ঢাকার শহর যদি দেখা যাচ্ছে যে একজন মেয়র মাছের আবাদ করছেন, আরেকজন মেয়র প্ল্যানিং করে উনি যে একটা ড্রেন লাইন সোয়ারেজ লাইন করলেন, যেটা আমি 20 ইয়ার্সের জন্য করলাম, প্রতি বছরের জন্য নয়, তাহলে এটা কিন্তু একটা জবাবদিহিতা থাকবে যে এই উত্তর এভাবে হলো, দক্ষিণ কেন হলো না। আর আগে কিন্তু এটার জবাবদিহিতা ছিল না। তো এটার জন্য আমি স্বাগত জানাই যে একটা কম্পিটিশন করে দিয়েছে। কিন্তু এটা তো একটা সময় আমরা তো এভাবেও চিন্তা করতে পারি যে ঢাকায় চিটাগাঙে হলো, ঢাকায় কেন হলো না, বা খুলনায় হচ্ছে আমার বরিশালে কেন হচ্ছে না। তো ওই কম্পিটিশনটা আমাদের মধ্যে আমরা তো না, আমরা এত দূরে যাওয়া দরকার নাই, যেহেতু ঢাকা সিটি ইজ দ্য বিজনেস সিটি, আমরা কিন্তু এটাকে বিজনেস সিটি বলতে হবে। কারণ ঢাকাতে কিন্তু ট্যুরিজম নাই, যে ট্যুরিজম সিটি। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে যত ফরেনার্স আসে তার 95% হচ্ছে গার্মেন্টস বিজনেসের সাথে রিলেটেড, আর 5% হচ্ছে আদার অর্গানাইজেশনের জন্য আসে। তো এই বিজনেস সিটিতে বিজনেসের উপযোগী করতে হলে একটা কম্পিটিশন দরকার আছে, আচ্ছা, যে আমি আমার কোন জায়গাটা আমি কোনভাবে প্রস্তুত করতে পারলাম, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর যেহেতু আমাদের একটাই সিটি, সেটা হচ্ছে ঢাকা সিটি, ক্যাপিটাল সিটি বলবো আমরা, সেই ক্যাপিটাল সিটিতে আমাদের এখন যে অযোগ্য ব্যবস্থা, এটারও কিন্তু একটা কম্পিটিশনের দরকার হবে আর কি, আমি যেটা মনে করি। কারণ যারা মেয়র হবেন তারা কিন্তু অলমোস্ট সবাই বিজনেসম্যান এবং সাকসেসফুল বিজনেসম্যান। তো ওনারা তো বিদেশ দেখেন, যেহেতু এই সিটিতে আপনি দেখবেন এভরিবডি কিং, রিক্সাওয়ালাও কিং, স্কুটারওয়ালাও কিং, ট্রাকওয়ালা কিং, তারপরে মিনি বাসওয়ালা কিং, তারপরে যারা প্রাইভেট কার তারা হলো সবচেয়ে অসহায় মানুষ, মানে সবাই মিলে তাদেরকে মানে পিষে আপনি তাহলে ফেলে। প্রাইভেট কার ওয়ালাদের পক্ষে বলেন, অসহায় তারা অসহায় কিন্তু মানুষদের কমপ্লিটলি পক্ষে বলেন। অসহায়। আপনি দেখবেন যে এদিকে ট্রাক যাচ্ছে, এদিকে মিনি বাস যাচ্ছে, এদিকে হচ্ছে স্কুটার ঘেঁষা দিয়ে যাচ্ছে, আর ওনারা কিন্তু অসহায়। তা আমি যেটা বলবো, এটার জন্য যেহেতু যারা এডুকেটেড পিপল, যারা এখন মেয়র হচ্ছেন এবং তারা বিজনেস পিপল, তারা সারা পৃথিবী ঘুরেন, তারা দেখেছেন যে ঠিক আছে, এটার প্রত্যেকটা রোডের মধ্যে কিন্তু লাইন লাগবে, এবং লাইনে যেহেতু আমাদের ঢাকা সিটি অনেক ছোট, এটা ম্যানেজ করা একেবারেই সম্ভব। আর সবচেয়ে বড় কথা আইন শৃঙ্খলা, যেটা আমাদের দেশে কিন্তু আইন আছে, আইনের প্রয়োগ নাই। তো আইনকে যদি শক্তভাবে করা হয় যে আমার এই উত্তর, আমার এই দক্ষিণ, এর মধ্যে গাড়ি চলাচল এভাবে করবে, একদম রাস্তার যে বাম সাইডটা আছে এদিক দিয়ে ট্রাকগুলো এবং মিনি বাসগুলো চলবে, এবং ইয়েগুলো চলবে, কি বলে, স্কুটারগুলো চলবে, তারপরে লাইন দুইটা বা দেড়টা, একটা যেটাই থাকে এটাতে প্রাইভেট কার চলবে, তাহলে কিন্তু খুব ইজি ভাবে। আপনি উত্তর দক্ষিণের কথা বলছেন, আপনি অনুষ্ঠানের শুরুতে একটু বলছিলেন যে আমাকে পলিটিক্যাল প্রশ্ন করা যাবে না, ঠিক পলিটিক্যাল নয়, আজকে তো আমরা ঢাকা শহর সিটি নিয়ে কথা বলছি, সিটি উন্নয়নের ব্যাপারে নিয়ে কথা বলছি। কিন্তু আজকে যে ঘটনাটি হলো, যে আমি শুরুতেই বললাম যে ভাঙা ভোট, মানে যেই সময় আপনি ভোট দিতে গিয়েছেন তার মধ্যে আমরা ভূমিকম্পের মতো ঝাঁকুনি খেয়েছি, যে অন্যতম প্রধান বিরোধী দল যারা নির্বাচনে এসেছিলেন, নির্বাচনটি এত উৎসব মুখর হতে যাচ্ছিল, তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
ঠিক আছে, সেটা একটা অবস্থা, এবং এখন আমরা নানাভাবে সামলে নেবার চেষ্টা করছি। কিন্তু আরও একটি বললেন যে সমন্বয়ের কথা। যদি এমন হতো, হাইপোথেটিক্যাল প্রশ্ন আমার, যে উত্তরে বিএনপি, দক্ষিণে আওয়ামী লীগ, বা দক্ষিণে আওয়ামী লীগ, উত্তরে বিএনপি, মানে দুই দল। আমরা তো জানি যে বাংলাদেশটাই মনে হয় দুই দলে ভাগ। এখানে ঢাকা যখন ভাগ হয়েছে, এখন দুই দলের দুই মেয়রের ভাগ। এখন আপনি যে মাছ চাষের গল্প করলেন, একজন মাছ চাষ করবেন আর আরেকজন একটা 10 বছর মেয়াদি একটা ড্রেনেজ করবেন, উনি তো রাজি হবেন না ওনার সঙ্গে সমন্বিত হয়ে। তাহলে তো আরো একটা বিপর্যয়ের অবস্থা এই ভাঙাভাঙির মধ্যে। না না, আমার মনে হয় না। এইখানে তো মানে দুই দলেরই তো মিল নাই, এখন দুই দলের দুই ঢাকা, তাহলে কি হবে? মানে সেটার মধ্যে তো দুই ঢাকা না, তো এখানে দুইজন মেয়র, তার কতটুকু সে যোগ্যতা সম্পূর্ণ এবং তার কতটুকু কাজের দক্ষতা সেটা প্রমাণ করা। এখানে কিন্তু আমরা দুই দলকে, আমরা যদি একজন দেখি, আমাদের একজন বিএনপি আসলেন, একজন আওয়ামী লীগ আসলেন, আমাদের এইখানে কিন্তু আমাদের দেখতে হবে তারা দুইজনই কিন্তু ঢাকা মেয়র। আমাদের এখানে আওয়ামী লীগ বিএনপি দেখার কোনো দরকার নেই। সেটা কি আমরা পারি দেখতে? কখনোই সেটা তো তারা যদি দেখতে না পারে সেটা তাদের দুর্বলতা। আমরা ঢাকার নাগরিক হিসাবে আমরা বলবো দে আর ঢাকা মেয়র, তাদের এটা দায়িত্ব। আর তারা যদি করতে পারে না, তাদের এত বড় দুর্বলতা। নির্বাচনটাই বা এইভাবে ঢাকা মেয়র হিসাবে করতে পারলাম, এটা তো দল হিসাবে, দল এসে দাঁড়িয়ে গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো, বা দল হিসেবে দাঁড়িয়ে গিয়ে নির্বাচনটাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা। এটাকে মানে দলগতভাবে হলেই দোষটা কোথায়? যদি আজকে বিএনপির মেয়র হয় বা আওয়ামী লীগের মেয়র হয়, এটাতে কোনো সমস্যা নেই। যদি আমরা উন্নয়নটা যদি সঠিকভাবে, উনি যেভাবে বললেন যে আইন করে এটার প্রণয়ন করাটা, এভাবে যদি করে, তাহলে বিএনপি আওয়ামী লীগ হলেও তো অসুবিধা নেই। এই আইনটা কেনই বা করা? এটা আইয়ুব খান সাহেবের সময়কার আইন, যে দলীয় মার্কায় করতে হবে। এই আইনটা কেন রাখা এবং কেন এই নাটকটা হয়, এটা আমি নিজেও বুঝি না। আমরা চরম নাটকের মধ্যে আছি, কিন্তু সিনেমার মানুষ। একটা বিরতিতে যাবার আগে কিন্তু আপনার ওই যে ঢাকার পোলা নিয়ে, মানে যে কারণে অনন্ত জলিল আজকে আমাদের ঢাকা বিষয়ক নানান আলোচনার মধ্যে উপদেষ্টা, ঢাকা বিষয়ক উপদেষ্টা নিয়ে কথা বলছি। আমরা একটু ঢাকার পোলা গানটা একটু শুনতে শুনতে একটা ছোট্ট বিরতিতে যাব। সিটি আওয়ার নিয়ে ফিরে এলাম আমি অনেকক্ষণ আবার আপনাদের সঙ্গে, এবং মুন্নি শাহ তো আছেনই, এবং আমাদের এই সাথে এই মুহূর্তের আমাদের অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলও আছেন আমাদের সঙ্গে। দি এজে না, এটা অনন্ত জলিল। ইয়েস, এবং আমরা অফেরে অনেক কথা বলছিলাম, অনেক কিছু বলছিলাম, তো আমরা বেশ কিছু অসাধারণ কিছু বক্তব্য পেয়েছি। মুন্নি শাহ, আপনি যদি এই ব্যাপারে কিছু আলোকপাত করতে চান। যে গানটা শেষ করে মানে একটু দেখছিলাম, ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট। তো এবার আসলে তো অনেক স্মার্ট ঢাকার কথা বলা হচ্ছিল। আপনি নিশ্চয়ই ফলো করেছেন যে অনেক যারা ক্যাম্পেইন যারা দাঁড়িয়েছে, নির্বাচনে দাঁড়িয়েছেন, প্রত্যেকটা প্রার্থী মোটামুটি স্মার্ট। তো আপনার কি কখনো মনে হয়েছে যে আমি কখনো এরকম কোনো কিছুর একটা দায়িত্ব নিব, কাজ করব শহরের জন্য, স্মার্ট অনন্ত জলিলের? না, আমি তো অলরেডি স্মার্টনেসে অবশ্য এখন যারা দাঁড়িয়েছে তারা আপনার সঙ্গে পারতেন না। না, আমি তো অলরেডি কাজ করছি, বাট পলিটিক্স তো সবাই পলিটিশিয়ান হতে হবে, নট নেসেসারি। আমি একজনের কথাই বলি, আনিসুল হক, উনি কিন্তু পলিটিশিয়ান ছিলেন না, দিস ইজ ফার্স্ট টাইম। কারণ উনি কিন্তু বিজিএমইএ, বিকিএমইএ এবং আদার অর্গানাইজেশন গুলো নিয়েছিলেন, বিজনেস অর্গানাইজেশন। দিস ইজ ফার্স্ট টাইম। তা সবাই পলিটিশিয়ান হতে হবে, নট নেসেসারি। পলিটিক্স ছাড়াও দেশের জন্য ভালো কাজ করা সম্ভব, মানুষের জন্য কাজ করা সম্ভব, সেটা কিন্তু আমি করে যাচ্ছি। আর একটা কমপ্লিটলি ঢাকা সিটি নিয়ে যদি আমি সেটা করতে চাই, সেটা অবশ্যই পলিটিক্সে ইনভলভ হতে হবে। হয়তো যার জন্য আনিসুল হক সাহেব এবং অন্য যারা
প্রার্থী এবার, তারা হয়তো এই ঢাকার উন্নয়নের জন্য প্রার্থী হয়েছেন এবার। তবে আপনি যেটা বলেন যে তারা খুব স্মার্টনেস, তারা স্মার্টলি ঢাকা শহরকে সাজানোর কথা বলছেন, যেটা আমি বললাম এটা ওনাদের অবশ্যই করতে হবে। কথা বলে কিছু হবে না, কথার মধ্যে কাজ করতে হবে। আমরা মানে বিদেশে কথায় গেলে স্মার্টনেস তেমন না, সেটা থাকলে এটা হবে কোনো না। স্মার্টনেস না, নয়, এটা হবে আসলে না। কাজে স্মার্টনেস। স্মার্ট আমরা সবাই জানি যে আমাদের ঢাকার শহরের উপরে পিচ ঢালাই না, এটা আমি যদি বলি এটাকে পিচ ঢালাই, কথাটাও আমার এখন বলতে ভাল লাগে না, মাঝে মাঝে আমি বলি এটাকে থুতু ঢালাই, স্যাপ ঢালাই বলি আমি মাঝে মাঝে। আমি ড্রাইভারকে বলি যে এখানে না কালকে স্যাপ ঢালাই দিতে দেখলাম, এখন নাই কেন? মানে হয়তো এটা নিয়ে ফেসবুক, টুইটার, বিভিন্ন ওয়েবসাইটে বলবে যে অনন্ত সাহেব এটাকে স্যাপ ঢালাই বলা হলো, থুতু ঢালাই বলা হলো। আপনি দেখবেন একটা থুতু যেমন আপনার পড়লে আপনার পায়ের সাথে এটা মিশে যাবে, একটা বৃষ্টি হওয়ার আগেই কিন্তু এটা খসে যাবে, তো এটাকে আমি থুতু ডালাই বলি। তাই ওনারা যারা এখন স্মার্ট যারা আসছেন, তারা জানেন যে একটা রাস্তা কিভাবে করতে হয়, তারা এটাকে টার্গেট নেবেন যে আমি রাস্তাটা রেকটিফাই করব 20 ইয়ার্সের জন্য, এবং এটাকে থুতু ডালাই করা যাবে না। তো এগুলো যদি ওনারা করতে পারেন তাহলে তাদের স্মার্টনেস কাজে লাগবে, না হলে কিন্তু তারা বিজনেসে ছিলেন স্মার্টনেস, ওইখানে যে ওকে ফ্লপনেস হয়ে যাবেন তারা, ওনারা কিন্তু ফ্লপ হিরো হয়ে যাবেন। আমরা কিন্তু এখানে একটু থামাবো, আমাদের 12টার নিউজ আওয়ারে যাব সিটি আওয়ার থেকে, এবং সেই নিউজ আওয়ার থেকে আবারও সিটি আওয়ারে ফিরছি। আপনারা কেউ যাবেন না, এবং আমাদের আসলে অনুরোধও করতে হবে না নিশ্চয়ই দর্শকদেরকে, কারণ অনন্ত জলিলের কাছে আমরা অনেক মজার মজার আইডিয়ার কথা শুনছি, মাঝে মধ্যে আমরা গানও শুনবো। থাকুন এটি নিউজের সঙ্গেই। সিটি আওয়ারে আরও একবার স্বাগতম আপনাদের সবাইকে। আপনারা জানেন যে 3টি সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আমরা এটি নিউজ থেকে আয়োজন করেছি এই বিশাল মহাযজ্ঞে, এবং এখানে আমি অনেকক্ষণ আছি আপনাদের সঙ্গে, এবং আছেন মুন্নি সাহা, এবং আছেন দি হিরো অনন্ত জলিল। এই যে আমরা তো অনেক কিছু নিয়ে আলাপ করেছিলাম মুন্নি সাহা, এবার আমরা কি একটুখানি কি অনন্ত জলিলের সাথে একটু সিনেমাটিক আলাপ করি, একটু নাকি? ফলাফল আমরা দেখছিলাম, একটু ফলাফল নিয়ে আমার একটু আগ্রহ, যে ফলাফলের এখন যে ট্রেন্ডটা দেখলাম চট্টগ্রামেও যতক্ষণ পর্যন্ত ভোট হয়েছে, এবং সেই ক্ষেত্রে যদি ধরে নেই যে 11টা পর্যন্ত যে ভোট হয়েছে, তাতে বিএনপির প্রার্থী কিন্তু 11টার পর্যন্ত ভোটেও অনেকখানি কাভার করেছেন, মানে অন্তত ভোটের ফলাফল যেটা দেখছি। আর ঢাকায় উত্তরের যে ফলাফল 1,69,000, এদিকে 1,04,000 সামথিং, এরকম একটা দেখলাম। এখানে মানে এখন কেন জানি মনে হচ্ছে যে এই সিদ্ধান্তটি এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপির, এটা কতখানি যৌক্তিক হলো। আমরা সব মানছি যে কেন্দ্র দখল, খারাপ নির্বাচন, সব কিছু, তারপরে রেজাল্ট তো বলছে অন্য কথা। মানে এটা না, আমি আসলে অতটা ডিপে যেতে পারবো না, আমি অনেক ব্যস্ত ছিলাম সারাদিন। তবে কিছুক্ষণ আগের রেজাল্টটা যেটা দেখে মনে হলো যে নির্বাচনটা আসলে খুব ভালো হয়েছে। না হলে কম্পিটিশন, এখানে কিন্তু কমপ্লিটলি কম্পিটিশন দেখা যাচ্ছে, যে এখন ধরেন আওয়ামী লীগ প্রার্থী যে মেয়র প্রার্থী বা বিএনপিতে যিনি আছেন, এখানে কিন্তু ভোটের ব্যবধানটা খুবই কম। যদি ওইভাবে টাইম মানে আমি টাইমের কথা বলতে পারবো না, আমি বলবো যে আজকে আমাদের ইলেকশন হয়েছে, মেয়র ইলেকশন। তবে আমি যেটা দেখতে পেলাম যে এখানে যে আসলে ছোটবেলা থেকে যেটা দেখে আসছি, যে যখনই আমাদের দেশে যে কোনো ইলেকশনই হোক না কেন, সেটাতে কিন্তু টুকটাক গন্ডগোল হতেই থাকে। এটা আমরা ইলেকট্রনিক্স, প্রিন্টিং মিডিয়াতে কন্টিনিউয়াস দেখে আসছি, এটা এখন থেকে নয়, ছোটবেলা থেকেই দেখে আসছি, এটা কিন্তু নতুন কিছু নয়। তবে আমার আজকে যেটা মনে হচ্ছে, এখন এখানে বসে
রেজাল্টটা দেখে আমার মনে হয় নির্বাচন অনেক ভালো হয়েছে, না হলে তো এতটা কম্পিটিশন থাকতো না। মানে যেই ব্যাপক ভোট চুরি, কারচুপি, কেন্দ্র দখল বা পোলিং এজেন্টদেরকে না আসতে না দেওয়ার যে অভিযোগ, এত কিছুর পরেও যতক্ষণ ভোট গ্রহণ হয়েছে ততক্ষণে কম্পিটিশন আমি আবারও বলবো, আমরা আজকে বুঝতে ডে পারছি। অফ ইলেকশন জি, এবং রেজাল্টটা খুবই ভালো, তবে কতক্ষণ হয়েছে, কে ভোট চুরি না না করেছে, তা তো কারচুপি অবশ্যই আমাদের করেছে, আলোচনা করতে হবে, এটা- কারণ ভোটটা তো এটা- মাঝখানে এটা বন্ধ আসলে আমি হয়ে বলতে গেল। পারবো না, হ্যাঁ, কারণ সেটাই। আমি রিয়েলি সো বিজি টুডে বললাম প্রথমেই জি। যে আমার জার্মানি বায়ার ছিল এবং ইতালির বায়ার আচ্ছা, ছিল, যাই হোক, তার অনেক একটু ফাঁকেও। অন্য জিনিস নিয়ে যাই হোক। আলোচনা করতে চাই, সিনেমাটিক গল্পে যেতে চাই। তার আগে একটু গান বাজনা শুনে নেই নাকি? নিশ্চয়ই, কোনটা শুনতে চান বলেন? তন্দুরি, চিকেন তন্দুরি। খিদে পাইছে অনেকক্ষণ ধরে। আমি তো বাড়িয়ে দিলাম আপনার এখন এটা। চিকেন তন্দুরি, এটাকেই বলছিলাম আর কি, সুপার হিরো গিরি, যেটা বাস্তব জীবনে যাবে, মানে এত ব্যস্ততা, এত কিছুর মাঝে আবার নিচেও যাচ্ছেন, নাচিয়েও যাচ্ছেন মানুষকে। এটাই হচ্ছে গিয়ে সেই হিরোর ব্যাপারটা, যেটা উনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তো আচ্ছা, আপনাকে অভিনন্দন জানানো হয়নি আমাদের, আপনি সম্প্রতি বাবা হয়েছেন। আপনাকে এবং বর্ষাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। অফিশিয়ালি বর্ষাকে আমরা সবাই মিলে বলি, বাহ। বর্ষা তোমাকে অভিনন্দন যে তুমি মা হয়েছো, আর আমি যে বাবা হয়েছি আমি সাথেই আছি। না, আপনার- বর্ষা অভিনন্দন। আচ্ছা, এখন মনীষার মতন জিজ্ঞেস করি যে আপনার অনুভূতি কি? মানে বাবা হওয়ার এ তো বিশাল অনুভূতি। ওই যে আমার ছেলে নাকি ওই যে টিভি ধরতে যাচ্ছে আচ্ছা। আমাকে দেখে, তাই এটার আসলে অনেক বড় অনুভূতি। এটা আসলে প্রকাশ করার মতো না। সারাদিন কাজ করে যখন বাসায় আসি তখন খুব ভালো লাগে যে একজন ছোট্ট একটি মানুষ, হাতের ছোঁয়া, বাহ, ভালো লাগে। বাহ, কি অসাধারণ। Beautiful. তো মনীষা, আমরা এখন মূলত Still- চিকেন তন্দুরি। চিকেন তন্দুরিটা আমার একটু খিদে পেয়েছিল, এই জন্য গানটা শুনে নিলাম। তন্দুরি। কিন্তু সিনেমাটিক গল্প এটা আচ্ছা, এখন অনেকের বিশেষ এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ত? কোনো ছবির কি নতুন- পরিকল্পনা? নতুন হ্যাঁ, হ্যাঁ। আমাদের ওই দ্য স্পাই ছবি নিয়ে, দ্য স্পাই, এবং ছবিটার একটা ট্যাগলাইন আছে, সেটা দেশের অগ্রযাত্রার মহানায়ক, বাহ, স্পাই। সো এই ছবিটি নিয়ে আমাদের মানে টেবিল ওয়ার্ক চলছে আচ্ছা। গল্প নিয়ে। আর আমাদের এটা নিয়ে অনেক বড় একটা প্ল্যান, আপনারা অনেক আগেই দেখে আসছিলেন পত্রিকাতে, যে মানে আমরা নতুন মুখ খুঁজছি, মানে শুধুমাত্র হিরো হিরোইন না, ফুল সেট আপ ইন্ডাস্ট্রির জন্য। একদম একটা শিশু শিল্পী থেকে একদম কমপ্লিট একটা মুভি করতে যে সেট আপটা লাগে, এটার জন্য তা আমরা ট্যালেন্ট হান্ট নামে একটি প্রোগ্রাম ছাড়ছি আমরা, যেটা 1 তারিখের থেকেই অন এয়ার হওয়ার কথা ছিল টেলিভিশনে, যেটা বিটিআরসিতে যে কোম্পানিগুলো করছে, সেটার নাম হচ্ছে ফলো আর হচ্ছে হলো আপনার ডেল্টা বে, যারা বাংলাদেশ আইডল বা আচ্ছা। কোটিপতি যারা করেছিলেন, ওরা কাজ করে যাচ্ছে। আর এটাতে যারা বড় বড় স্পন্সর আছেন এবং যারা মেইন স্পন্সর আছেন, সেটা একটা চমক থেকে গেল। এটা নিয়ে বাহ। প্রেস কনফারেন্স হবে, তা আমরা সারা দেশে রেজিস্ট্রেশন হবে, এটার 26টা পর্ব হবে টেলিভিশনে, তারপরে সিলেক্ট করা হবে এবং তারা দ্য স্পাই ছবিতে কাজও করবে। তে সেটা নিয়ে কাজ চলছে আর কি। মহা সমারোহে আসিতেছে। হ্যাঁ, না মানে একটা জিনিস অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে যে আপনি যে টেকনোলজির ব্যবহার, বিদেশে গিয়ে শুটিং করা, এবং আমাদের এখানে টেকনিক্যাল পার্সন যারা আপনার ছবিতে যারা কাজ করে, বেশিরভাগ আমাদের কিছু বিদেশি, তার সঙ্গে আবার দেশি, দেশিরা। যাতে নাকি ওনারা শেখে। এখন দ্য স্পাই এটার মাধ্যমে মানে অভিনেতা অভিনেত্রী যারা ক্যারেক্টার যারা করবে, তাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম, বড় প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। মানে এটা অনন্ত জলিলের অন্য আরেকটা কি বলবো, অসম্ভব কাজ না? এই অসম্ভবকে সম্ভব করতে গিয়ে আপনার মানে কি কি ধরনের ঝামেলাগুলো হয় এবং সেটা না, কিভাবে? ঝামেলা কিছু হবে না, যেহেতু এখন স্টাবলিশড আমরা, যে মানুষ আসলে আমাদের সাথে কাজ করতে চায় সবাই। কিন্তু আর বড় শুরুর বড়- দিকে ঝামেলা ছিল। হ্যাঁ, শুরুর দিকে সব জায়গায় আপনি যে কোনো কাজে যাবেন, শুরুর দিকে তো সহজ নয়। আর কোনো সহজ কাজ শুরুর দিকে সেটার ফলাফল ভালোও নয়, আর কঠিন কাজগুলোর ফলাফল ভালো থাকে, সেটা সবাই জানি আমরা। স্ট্রাগলের পিছনেই হচ্ছে সাকসেস। তা আমরা এখন যেটা করছি, আমরা আসলে আমি এরকম একটা সেটআপ করে যেতে চাচ্ছি যে সবাই কিন্তু আমরা কি করি, একজন নতুন মুখ দেখতে পাই
2014-এ আগে জানেন যে শিল্পী সংকট ডেড ইন্ডাস্ট্রি নিয়ে মানে সবসময় আপনারাই নিউজ করতেন, প্রিন্টিং মিডিয়াতে নিউজ করতো। তাই এটা আমি ছবিতে আসার পরে দেখেন যে এখন নতুন মুখের কিন্তু সরাসরি চলে আসছে। 35 নতুন মুখ আসছে 2014-এ, এবং 2015-এও অনেক নতুন মুখ আসছে। এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমামে হিরো হিরোইন। কিন্তু ইন্ডাস্ট্রিতে যেটা দেখা যাচ্ছে যে একজন ভিলেন আপনার এক বছরে 25টা ছবি করছেন, তাহলে 25টা ছবি যদি এক বছরে যোগ দেয় তাহলে 10 দিনও পড়ে না একটা ছবিতে। তো এইভাবে আসলে ছবির কোয়ালিটি রাখা যায় না। তা আমি চাচ্ছি যে একদম একটা শিশু শিল্পী থেকে একটা সেট আপ গড়ে তুলুক এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে, তাহলে মানুষও নতুন মুখ পাবে, প্লাস কর্মসংস্থান হবে, মানুষের সবকিছু মিলিয়ে ভালো একটা সেট আপ হবে। আমি হয়তো কষ্ট করে যাব, এটার ফলাফল কিন্তু ফুল ইন্ডাস্ট্রি পাবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই পাবে। আচ্ছা। আপনি একটু তামিল ছবির মানে ইনফ্লুয়েন্স আপনার মধ্যে আমরা দেখি যে আমরা অনেককেই দেখি যে একটা কপি করে, একটা হিন্দি মুম্বাই ফিল্ম একটা নকল করে, কিন্তু আপনারা যে যেমন অ্যাকশন এসব না, এটা কিন্তু একটু নকল না। রজনীকান্ত না। না, আমি নকলের কথা বলছি না, ইনফ্লুয়েন্স বলেছি যে তামিল ছবি বা রজনীকান্ত স্টাইল একটু স্টান্ট যেগুলো হয় মানে আসলে সেগুলো শুধু কিছুটা যখন আপনার যেমন আমার এখানে যারা স্ট্যান্ড করেন, যারা মাস্টার আর কি, স্ট্যান্ড মাস্টার যারা ফাইট ডিরেক্টর, ওনারা অনেকেই হলো সাউথ ইন্ডিয়ান। আচ্ছা, যখন নাকি ওনারা স্ট্যান্ড করান তখন দেখা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে চলে যাচ্ছে। আবার যখন দেখা যাচ্ছে যে একজন হংকং এর ফাইট ডিরেক্টর স্ট্যান্ড করছেন কিছু অ্যাকশন, তখন দেখা যাচ্ছে যে একটু চাইনিজ স্টাইলে চলে যাচ্ছে, মার্শাল আর্ট টাইপের চলে যাচ্ছেন। যেমন থাইল্যান্ডের স্ট্যান্ড ডিরেক্টর আমার ছবিতে 5টা ছবিতে কাজ করেছেন, তখন দেখা যাচ্ছেন যে একটু ওই মার্শাল আর্ট টাইপের চলে যাচ্ছে। এই কারণে আসলে আমি কোনো কিছুতে কপি করতে বিশ্বাসী না। আমার মনে হয় যে আমি যেভাবে কথা বলবো এটা হচ্ছে অ্যাজ এ অনন্ত জলিল, তা সে এখন যদি কোনো কিছু কপি করতে যায় ভাল লাগবে না। দর্শকের কাছে হয়তো প্রথম আমার কথা কোনো জায়গায় ভালো লাগেনি, কিন্তু এখন তারা মনে করছেন দিস ইজ অনন্ত জলিল স্টাইল, দ্যাটস ইট। তা আমি এই জন্য আমার মানে মতন করার চেষ্টা আপনি কি করি। প্রথমে যে কোনো জায়গায় ভালো লাগেনি, মানে যে আপনি সরলভাবে স্বীকার করলেন এবং সেটাকে আপনি চেঞ্জ করার চেষ্টা করেছেন যে না I don't want ঠিক to আছে, change. আচ্ছা। কারণ অমিতাভ বচ্চনের কণ্ঠ কিন্তু প্রথম মানুষের ভালো লাগেনি, এখন অমিতাভ বচ্চনের কণ্ঠ কিন্তু আইকন হিসাবে কণ্ঠ। তো এই জন্যে দর্শক কোনটা নিবে না নিবে সেটা প্রথমেই বলা যাবে না। তা এখন অনন্ত জলিলের ফ্যান তো ধরেন আল্লাহ তাআলার দয়ায় একজন সেনাবাহিনীতে যান, সেনা প্রধান থেকে শুরু করে এদিকে যদি ধরেন পার্লামেন্ট মেম্বারে যান, একজন মন্ত্রী লেভেল পর্যন্ত, ওইখানে যদি কৃষক যান ধান কাটছেন, এখানে যদি স্কুলে যান 6 বছরের একটা বাচ্চা পর্যন্ত, সো এভরিবডি মাই ফ্যান। মানে তার মানে আপনি যেভাবে কথা বলেন এই কথা বলাটাই স্টাইল, এবং এটার কারণেই অনন্ত জলিলের ফ্যান বেশি, তাই না? মাই কোয়ালিটি দিয়ে। আচ্ছা, শুধু কথা বলেই যদি ফ্যান হবে তাহলে বাংলাদেশের জানেন আনাচে কানাচে এত বাংলাদেশে কথা বলার লোক, তারাই তো সবার ফ্যান হয়ে যেত। আপনাকে শুধু কথা বললে হবে না, আমি প্রথমেই বলেছি যে এই যে আমাদের যারা মেয়র ইলেকশন করছেন তারা স্মার্টনেস, বিজনেসে স্মার্ট, এখন শুধু এইটাতে করলে হবে না, কাজের দক্ষতা দিতে হবে সিটি মেয়র হিসাবে। তাই আমি যেটা করব সেটা হচ্ছে আমার কাজ দিয়ে আমি মানুষের কাছে কাজ দিয়ে প্রমাণ করতে পারলেই সে আমাকে ভালোবাসবে, যেটাকে অনন্ত জলিল এখন আপনারাই বলেন আর নাম দেন না, যে অসম্ভবকে সম্ভব করার মতন একজন মানুষ আমাদের সাথে, সে দিস ইজ আই এম। সেটাই। এবং এই ব্র্যান্ডিং এই কারণেই কি আপনি বারবার বলছেন যে যেহেতু মানে ব্যবসায়িক ব্যক্তিত্বরা আমাদের নেতৃত্বে আসছেন বা রাজনীতিতে আসছেন, এটাকে আপনি ভালো দিক হিসেবে দেখছেন? দিস ইজ গুড ফর কান্ট্রি। আচ্ছা, দিস ইজ অবশ্যই গুড ফর কান্ট্রি। আচ্ছা, আমি যদি একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে থাকি, আমি যদি সারা পৃথিবী সম্বন্ধে বুঝতে পারি, তাহলে আমি কেন বাংলাদেশ গড়তে পারবো না? তাহলে আমার যতটুকু দায়িত্ব সেটুকু কেন করতে পারবো না? কারণ আমি সেটার জন্য মেয়র হতে হবে, কারণ এখন সেটার জন্য পলিটিক্সে আসতে হবে। পলিটিক্স আমি যেটাই বললাম, যেমন আমি পলিটিক্স করি না, আমিও তো অনেক দায়িত্ব পালন করি, কিন্তু এটা সমষ্টিগতভাবে কোনো কাজ করতে হলে অবশ্যই পলিটিক্স আসা দরকার। তাহলে এটা তো সরকারি কাজ, এটা তো আপনি ব্যক্তিগতভাবে এখন ঢাকা সিটি মেরামত করতে পারবেন না, এটা সম্ভব না। তো সুতরাং যেহেতু এখন যারা বিজনেসম্যান আছেন তারা যেহেতু পলিটিক্সে আসছেন, আমরা অবশ্যই আশা করি বিগত দিনের ঢাকা আর আগামী দিনের ঢাকার মধ্যে ডিজিটালাইজ ঢাকা হবে। যে আপনি কি মনে করেন যে বিজনেসম্যান যারা এখন পলিটিক্সে আসেন
তারা শুধু মানে কিছু একটা করার জন্য মানে বিজনেসম্যান হিসেবে জনগণের সেবা ওইভাবে করা যায় না, সে কারণে পলিটিক্সে এসছেন। আমরা তো আবার উল্টাটাও বুঝি যে বিজনেসম্যান হিসেবে বিশেষ সুবিধা নেবার জন্য পলিটিক্স করেন। দিস ইজ নট ফেয়ার, কারণ তার তো বিজনেসম্যান হিসেবে তার একটা খ্যাতি আছে। যারা আসছেন, আমি তার বলবো না, হয়তো ব্যক্তিগতভাবে চলে যাবে, না, কিন্তু আমি সমষ্টিগতভাবে বলবো, যারা বিজনেসম্যান হিসেবে আসছেন তারা কিন্তু তাদের একটা খ্যাতি নিয়ে আসছেন, তাদের সাকসেস নিয়ে আসছেন এখানে। তাদের কিন্তু অর্থর এতটা শর্ট পড়ে যায়নি, তারা কিন্তু সাকসেসফুল বিজনেসম্যান। না, কিন্তু সুবিধা নেবার জন্য, সুবিধা আর কতটা নেবে? ব্যবসায় সুবিধা নেবার জন্য অনেক বিজনেসম্যানই রাজনীতিতে আমার মনে আসছেন। হয় না। এটা তো আমার এটা মনে তো হয় না, আমি নিশ্চয়ই- ব্যক্তিগতভাবে বলি, আমি পলিটিক্স করব না, কারণ আমি এক বাপের একজনই মাত্র সন্তান, আমার এত বড় বিজনেস দেখতে হয়, আমি করব না। তবে আমি বলি, ধরেন আমাদের মতন যদি কোনো লোক পলিটিক্সে আসেন, তাদের সামনে অর্থ শুধুমাত্র মনে হবে মানুষের কল্যাণে কাজ করা, কারণ তার নিজের তো কোনো দরকার নাই, হি ইজ ভেরি বিগ বিজনেসম্যান, তার আর এই অর্থ দিয়ে কি করবে সে? কিন্তু আমি এটা বলবো যে তার আসলে অর্থের নিজের জন্য কোনো অর্থ প্রয়োজন নেই। এই ভাবনা নিয়ে কয়জন রাজনীতিতে যায় বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন, নাকি যারা যে এই ভাবনাটা আপনার আছে বলে হয়তো আপনি যাচ্ছেন রাজনীতিতে, কিন্তু যারা যাচ্ছে তারা তো এই ভাবনা নিয়ে যে আমার আরো চাই। বাংলাদেশে যারা পলিটিক্স করেন, আমরা কিন্তু সবাইকেই বলতে পারবো না যে তারা কিন্তু মানে প্রফেশনাল ভাবে আসেন শুধুমাত্র অর্থকড়িকে ফয়দা লুটার জন্য, অর্থকড়ির ফয়দা লুটার জন্য, এটা আমরা বলবো না। তাহলে কিন্তু কোনো দেশই ভালো চলতে পারে না। আমরা কিন্তু এখনো কিন্তু খুব দরিদ্র সীমার নিচে বাস করি না, আমাদের চেয়েও কিন্তু দরিদ্র দেশ পৃথিবীতে আছে, আমাদের চেয়েও আনডিসিপ্লিন কান্ট্রি পৃথিবীতে আছে। আমরা এখনো বিদেশ গেলে আমি এক কথায় আমরা বলি, বাংলাদেশে অনেক শান্তি। আপনি যে দেখেন আমাদের দেশে কিন্তু আমরা কেন বলি দরিদ্র দেশ, এটা কয়জন লোক ভাতে মারা গেছে আপনি বলেন, যে খাবার পায় নাই এতগুলো লোক আজকে বাংলাদেশে মারা গেছে, এটা কিন্তু খুঁজে পাবেন না। তাই সুতরাং 10 জন খারাপের ভালোর মধ্যে যদি 2 জন খারাপ থাকে, তখন কিন্তু ওই 2 জন 10 জনকে খারাপ বলে প্রমাণ করে ফেলে। তা আমি যেটা বলবো, এখন যারা আসছেন তাদের অর্থকড়ির কোনো কারোই, আমি কোনো দলের কথাই বলছি, সব দলের কথা, কারোই আমার মনে অর্থকড়ির কোনো প্রবলেম নাই, যে কোনো ভালো কাজের জন্য এই অর্থ তাদের নিজের ভোগ করা প্রয়োজন আছে, এটা আমি মনে করি না। অ্যাজ এ অনন্ত জলিল হিসাবে এটা আমি মনে করি না, কারণ আমি অনেক দিন ধরে বিজনেস করি এবং অনেককেই আমি ভালোভাবে চিনি, তাদের আসলে ব্যক্তিগতভাবে তাদের অর্থ প্রয়োজন নেই। মানে কিন্তু আমরা যেন সেটা সত্যি হয়, সত্যি পজিটিভ কিছু কথা শুনছি আমরা, যেই কারণেই মানে ইনফ্যাক্ট এই ধরনের আশার কথা আমরা অফেয়ার বেশি শুনি, অনেয়ারে আমরা শুধুমাত্র অভিযোগ শুনি, তাই না? একটা অনেয়ারে আমরা একটু শুনতে পাচ্ছি, ভালো লাগছে। তো কিন্তু আপনি কি আসলে নিশ্চিত যে আসলে আপনার এই ভাবনাটা এটা অন্যরা ধারণ করে, এভাবে চিন্তা করে? অবশ্যই, না হলে তো দেশ ভালো চলবে না। কিছু ভালো মানুষ নিশ্চয়ই আছে, অবশ্যই ভালো মানুষ আছে। যদি কিছু ভালো মানুষ যদি একটা দেশে না থাকে, আমি বলবো অধিকাংশ ভালো মানুষ আছে, যদি না থাকে তাহলে কিন্তু বেশিরভাগই ভালো মানুষ আছে, না হলে কিন্তু এই দেশ কিছুতেই অগ্রগতি হতে পারে না দেশের। আজকে দেখেন দেশের এক্সপোর্টের, আমরা যে এক্সপোর্ট করি এটার কত অ্যামাউন্ট আমরা এক্সপোর্ট করি বাংলাদেশে, না হলে কিন্তু বাংলাদেশের কয়টা ইনকাম আছে বলেন? বাংলাদেশের একমাত্র ইনকামের রাস্তা হচ্ছে গার্মেন্টস, যেটার কারণে 84% রেমিটেন্স আসে বিদেশ থেকে। এই গার্মেন্টসের কারণে, শুধু গার্মেন্টস, আমরা বলি এত লক্ষ গার্মেন্টস কর্মী বাংলাদেশে কাজ করে, দিস ইজ নট ফেয়ার। একজনের সাথে আপনি 100 জনকে গুণ করেন, কারণ এই একজনের সাথে কতজন জড়িত, আমরা বলি একজনের ফ্যামিলি 4 জন, দিস ইজ নট ফেয়ার। এই গার্মেন্টসের সাথে কত হাজার বিজনেসম্যান জড়িত, কত লক্ষ বিজনেসম্যান জড়িত এটার সাথে। আপনি আপনি যে কাপড় পরে আছেন তাদেরকে এই কথা বলেন, এই কাপড় বানাতে কি কম সুতা লাগছে, কম কাপড় লাগছে, তাদের সাথে কত লোক জড়িত, সারা বাংলাদেশ এটার উপরে নির্ভরশীল। সুতরাং যদি এটা যদি না হতো, ভালো মানুষ যদি না হতো, এই দেশের অগ্রগতি হতো না। আমরা অনন্ত জলিলকে রেগুলার টক শোতে কবে থেকে পাবো? অনন্ত জলিল টক শো, আপনি তো টক শো উপস্থাপনা করেছেন, এটা আসলে একটা রিয়েলিটি শো উপস্থাপনা করেছি আমি বলতে পারেন। এই সব কিছু আপনি অনেক মন্ত্রীদের ইন্টারভিউ করেছেন, আমরা দেশ টিভিতে দেখেছি যে ধারাবাহিক ঈদের সময়, এবং সিরিয়াস সব প্রশ্ন করেছেন। মানে না ধরেন আমি যেটা নিয়ে, আমি তো একটা
প্ল্যান করে করেছি যে আমি এইটা করব, কিছু সেলিব্রিটি থাকবে, কিছু বিজিএমই বিকিএমই থাকবে, কিছু মন্ত্রী মহোদয়গণ থাকবে, কিছু আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন। আমি এটাকে সাজিয়েছিলাম এভাবে, আচ্ছা যেটা আপনি সারাদিনই করেন আর কি। আচ্ছা, ঠিক, আপনি আমাকে কপি করার চেষ্টা করেছেন নাকি? কপি না বলে যে আসলে মানুষ তো দেখেই শিখে। আমি তো ছোটবেলা থেকেই সবকিছু জানি না, বা আপনিও জানেন না, সবাই দেখেই শিখে। আমিও ট্রাই করেছি যে ভালো একটা কিছু করা যায় কিনা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এবার আমাকে একটু বলেন যে এমনি আপনার কেমন লাগে যে সময় ধরেন কিন্তু বেশি নাই, বেশি নাই? আমরা কিন্তু আচ্ছা। সময় কিন্তু একেবারে শেষের দিকে। শেষের দিকে আমি একটা ছোট করে খালি জানতে চাই যে ধরেন এই সারাদিন খুব ব্যস্ত একজন বিজনেসম্যান, একজন মালিক, আবার একটু পরে একটু ক্যামেরার সামনে নাচছেন, হ্যাঁ, এই পার্থক্যটা কি এনজয় করেন নাকি? অবশ্যই এনজয় করি, না হলে তো সিনেমা করার দরকার ছিল না। আচ্ছা। অবশ্যই এনজয় করি। আসলে প্রত্যেকটা মানুষেরই একটা হবি থাকে, দিস ইজ মাই হবি বলতে পারেন। আচ্ছা। আর এই হবি করতে গিয়ে এটা রেসপন্সিবিলিটি চলে আসছে বলতে পারেন আমার কাঁধে। যে প্রথমে গিয়েছিলাম হবি, তারপরে দেখলাম যেহেতু মানুষ ভালোবাসে, তাই সমাজের ইয়াং জেনারেশনের প্রতি একটা দায়িত্ব ভার পালন করার চেষ্টা করেছি আমি এন্টারটেনমেন্টের মাধ্যমে। কারণ আগে দেখতেন যে ইয়াং জেনারেশনরা অনেকেই, আপনারা আগে পেপারে দেখতেন মাদক আসক্ত হয়ে যাচ্ছে। এখন আপনি দেখেন লাস্ট 3 ইয়ার্স কয়জন পেপারে দেখেছেন মাদক আসক্ত কয়জন হয়েছে। এখন কিন্তু ইয়াং জেনারেশন বসে বসে 3D অ্যানিমেশনের কাজ করছেন। এই করতে করতে তারা কিন্তু এখন বিজনেস করছেন। আপনি জানেন যে বাংলাদেশে আগে অ্যাড মানি চলে যেত থাইল্যান্ডে এবং সাউথ ইন্ডিয়াতে, মুম্বাইতে। এখন দেখবেন যে 90% কাজ কিন্তু বাংলাদেশে হয়। খুবই চমৎকার কাজ। এই যে বাংলাদেশ এটা কোত্থেকে হলো যে আমি এই মানে আধুনিক টেকনোলজি যখন আমি ইন্ট্রোডিউস করলাম, তখন এই ইয়াং জেনারেশনের মধ্যে এটা কাজ করা শুরু করলো। তো এটা এখন কিন্তু আপনারাই বলেন কয়টা নিউজ করেছেন লাস্ট 3 ইয়ার্স যে এডুকেটেড ইয়াং জেনারেশন এখন মাদক আসক্ত হচ্ছে, আপনারা দেখেন। আর এই 3-4 বছর আগের থেকে দেখেন কত নিউজ করেছেন। তো এইটা কিন্তু এইটাও বলতে পারেন সমাজের একটা অনেক বড় পরিবর্তন আসছে। হ্যাঁ, এবং একটা খুবই পজিটিভ পরিবর্তন। আমরা অনুষ্ঠানের একদমই শেষে বিদায় নিব অনন্ত জলিল এবং আমি। আচ্ছা, না আপনাকে বিদায়টা এই মুহূর্তে আমরা ঠিক নিশ্চিত না, তারপরে আমরা অনন্ত জলিলের কাছ থেকে বিদায় নিই। আমি একটু দর্শকের দর্শক, আজকে আমাদের ইলেকশন হচ্ছে, আমরা চাই একজন না 3জন যোগ্য প্রার্থী আসুক 3 দিক থেকে। আর আরেকটা চাই, হয়তো আমার কথায় অনেকগুলো কথা আমি ইমোশনালি আমি বলি না, এটা আমি আমার একদম অন্তর থেকে বলি, আমার বিশ্বাস থেকে বলি। যেমন আমি বললাম থুতু ঢালাই, এটা কিন্তু সত্যি কথা, কারণ বৃষ্টি হলে ঢালাই উঠে যাবে, দিস ইজ নট ফেয়ার। এই জন্য আমরা আশা করব যারা এখন আসছেন তারা এগুলো মাথায় রেখে কাজ করবেন। তারা সবাই বিজনেসম্যান এবং চিন্তা করবেন বিদেশে কিভাবে একটা রাস্তা করেন, বিদেশে কিভাবে প্ল্যান করে কাজ করেন। তা আমরা চাই আমাদের দেশে সবাই কাজ করবে, একজন রিক্সাওয়ালাও কাজ করবে, তার জন্য একটা প্রি প্ল্যান থাকতে হবে, সে কোন রাস্তা দিয়ে যাবে। তো সব কিছু মিলে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন, দেশের জন্য ভালো কাজ করুন এবং দেশের জন্য ভালো চিন্তা করুন। ধন্যবাদ। অনন্ত জলিলের কথা দিয়ে বা তার অভিনীত গান দিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান শেষ করতে হবে, তার কথা সূত্র ধরে। মানে এত সব ভালো ভালো কথা, এত সব সুন্দর ডাক, মানুষের প্রতি আহ্বান, এখন বলতেই হয় খোঁজ দ্য সার্চ। মানে আমরা খুঁজে খুঁজে অনেকদিন পরে অনন্ত জলিলকে পেলাম। এতদিন কোথায় ছিলেন? আর সে সাথে মুন্নিশা আপনাকে বিদায় দিতে হচ্ছে, কিন্তু আপনাদের সঙ্গে থাকুন, কারণ আমাদের কিন্তু সিটি আওয়ার এখনো শেষ হয়নি, আমাদের আয়োজন আরো বাকি আছে। আপাতত অনন্ত জলিল এবং মুন্নিশাকে বিদায় দিচ্ছি, কিন্তু আমি এখান থেকে যাচ্ছি নতুন আরেকজন অতিথি নিয়ে। নাকি এতদিন কোথায় ছিলেন? এতদিন